স্বাগত ডিবিসির নির্বাচিত সংবাদে নিয়ে গুরুত্বপূর্ণ সংবাদ, পাশাপাশি বিশেষ প্রতিবেদন, আর সেই সাথে থাকছে কিছু সংবাদের পরিপ্রেক্ষিতে বিশেষজ্ঞের মতামত। সাথে আছে হিমাদ্রি রাহা। ১.৫ মাস চলে গেছে, এখনো সব শিক্ষার্থী পায়নি বিনামূল্যের সব পাঠ্য বই। এখনো বাকি ৯.৫ কোটি বই ছাপানোর কাজ, আর মাঠ পর্যায়ে বিতরণ বাকি ১৩ কোটিরও বেশি। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবির দাবি, দেরিতে বই ছাপার কাজ শুরু, বাধাই শ্রমিক সংকট এবং ছাপাখানার অসহযোগিতায় এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সব বই হাতে পেতে শিক্ষার্থীদের অপেক্ষা করতে হবে কমপক্ষে মার্চের মাঝামাঝি পর্যন্ত। দর্শক, এ বিষয়ে আমরা একটু বিস্তারিত জানবো। যিনি প্রতিবেদনটি তৈরি করেছেন আমাদের বিশেষ প্রতিনিধি মনিরুল সোহাগ, তিনি আমাদের সাথে এখন বার্তাকক্ষ থেকে যুক্ত হবেন। সোহাগ, আপনার প্রতিবেদনে একটি বিষয় স্পষ্ট, সব বই পেতে আসলে মার্চের মাঝামাঝি পর্যন্ত শিক্ষার্থীদের অপেক্ষা করতে হবে। আসলে আপাত দৃষ্টিতে তা সম্ভব কিনা, কি মনে হয়? আপনি জানেন আসলে যে পরিমাণ বই বাকি রয়েছে এখন পর্যন্ত, সেটি আসলে এই সময়ের মধ্যে সম্ভব। বিগত সময়ের মধ্যে যে পরিমাণ বই দেয়া হয়েছে সেটির দুটি মিলালেও আসলে সেটি সম্ভব, এবং এনসিটিবি বলছে সেটি আসলে খুবই কঠিন কোনো বিষয় নয়। এখানে ছাপাখানার যে বিষয়টি আসছে, অর্থাৎ ছাপাখানার এই সময়ের মধ্যেই বইগুলো ছাপানোর যে যোগ্যতা সেটি তাদের রয়েছে, কিন্তু যারা বাধাই শ্রমিক সেটি একটি সংকট আসলে তৈরি হয়েছে এই সময়। সেটিও আসলে ব্যবস্থাপনা করার যে চেষ্টা, সেটির মধ্যে এনসিটিবিও কিন্তু যুক্ত হয়ে সেই বাধাই শ্রমিক জোগাড় করে দেওয়া বা বিভিন্ন যেসব কোম্পানি রয়েছে যাদের বাধাই শ্রমিক রয়েছে তাদের সাথে সম্পৃক্ত হয়ে কাজ করানোর যে চেষ্টা, সেটি আসলে রয়েছে। এবং সব মিলিয়ে যে কথাটি বলা হয়েছে, অর্থাৎ এই মুহূর্তে বেশি গুরুত্বপূর্ণ যে সকল বই, সেই সংখ্যা আসলে ৫ কোটির কাছাকাছি বা একটু কম বেশি হবে। সেই পরিমাণ বই আসলে এই ফেব্রুয়ারির মধ্যে শিক্ষার্থীদের হাতে পৌঁছানোর যে চেষ্টা বা যে চ্যালেঞ্জ রয়েছে, সেটি আসলে সবাই মিলে কাজ করলে পারা যাবে না এরকম কোনো বিষয় নয় বলে মনে হয়েছে, যে এটি আসলে খুবই স্বাভাবিকভাবেই পারা যেতে পারে। তো সেই চেষ্টাটি এনসিটিবি করছে, এবং ছাপাখানার যারা রয়েছেন, অন্যান্য সংস্থা যারা রয়েছেন এটির সাথে সম্পৃক্ত, তারা সবাই মিলে আসলে সেই চেষ্টা করছেন, এবং সেটি সম্ভব বলেই মনে করছেন প্রায় সবাই। অর্থাৎ এই ক্ষেত্রে এনসিটিবির আন্তরিকতার কোনো ঘাটতি নেই, তারা যথেষ্ট চেষ্টা করছেন। মার্চের মাঝামাঝি হয়তো তারা যে ডেডলাইনটা দিয়েছেন এর মধ্যে হয়তো তারা পেয়ে যাবেন শিক্ষার্থীরা। আরেকটি বিষয়, এখানে ছাপাখানার অসহযোগিতার কথা বলা হচ্ছে। আপনি প্রতিবেদনটা নিজে তৈরি করেছেন, সেই তৈরি করতে গিয়ে আপনার কোনো ব্যক্তিগত পর্যবেক্ষণ আছে কিনা? এছাড়া বড় যে পর্যবেক্ষণ বা বড় যে বিষয়, এবছর আসলে বই ছাপানোর যে কার্যক্রম শুরু, সেটি কিন্তু অন্যান্য বছরের তুলনায় বেশ কয়েক মাস পরে শুরু হয়েছে। অর্থাৎ আপনি জানেন যে জুলাই গণ অভ্যুত্থানের পরে নতুন সরকার গঠনের পরে বিভিন্ন দপ্তর বা সংস্থায় দায়িত্ব যারা ছিলেন সেখানে পরিবর্তন হয়ে নতুন দায়িত্বে লোক আসা। পাঠ্যপুস্তকের ক্ষেত্রে যেটি হয়েছে যে আগের যে টেন্ডার করা হয়েছিল সরকার পতনের আগে, সেই টেন্ডার বাতিল করা হয়েছে এবং ব্যাপক পরিমার্জন করা হয়েছে পাঠ্যপুস্তকে। সেটি তো কিন্তু একটি লম্বা সময় গেছে। সব মিলিয়ে খুবই অল্প সময় পাওয়া গেছে আসলে বই ছাপানোর যে কার্যক্রম সেটিতে, এবং এই অল্প সময়ের মধ্যে আসলে এই বিপুল সংখ্যক বই বা এই পরিমাণ বই আসলে শিক্ষার্থীদের হাতে পৌঁছানো, সেটি আসলে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, এবং আসলেই একটি বড় চ্যালেঞ্জ বলে মনে করেছেন সবাই। তারপরও এনসিটিবি বা সরকার আসলে সেই চেষ্টা করেছিলেন এই অসাধ্য বিষয়টি। জানুয়ারির মধ্যে বলা হয়েছে যে ৬০ ভাগ বই আসলে দেয়া হয়েছে, এবং ফেব্রুয়ারির এই পর্যন্ত আসলে আরও সেই সংখ্যা বাড়ছে, এবং প্রতিদিনই কিন্তু আসলে বই ছাপার সংখ্যা বাড়ছে, অর্থাৎ বাকি থাকার সংখ্যা কমছে। এবং বাধাই শ্রমিকদের যে সংকট, সেটি যদি আসলে কাটানো যায়, সেক্ষেত্রে হয়তো এই অবস্থা থেকে আরও পরিত্রাণ পাওয়া যাবে। অর্থাৎ বলতে শ্রমিক সংকটটাও বেশ প্রকট আকার ধারণ করছে। নিঃসন্দেহে আসলে একটা ট্রানজিশন পিরিয়ড গেছে, এদিকে জুলাই গণঅভ্যুত্থানের বিষয় ছিল, সেখানে অনেক কারিকুলামে পরিবর্তন হচ্ছে। সব মিলিয়ে আসলে একটা সময় হয়তো তাদের লাগছে। আরেকটি বিষয়, যে সব বই যে হাতে পায়নি, সেক্ষেত্রে শিক্ষার্থী বা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান যারা আছে তাদের সাথে আপনার কথা বলার সুযোগ হয়েছে কিনা, এবং তাদের মত বা অভিব্যক্তি জানার সুযোগ হয়েছে কিনা? নিশ্চয়ই তাদের সাথেও কথা বলার সুযোগ হয়েছে। শিক্ষার্থীদের বিষয়ে যেটি হচ্ছে, তাদের হাতে যে বইগুলো পৌঁছায়নি, নতুন বই, সেখানে হয়তো মনস্তাত্ত্বিকভাবে তারা কিছুটা পিছিয়ে আছে, যে এখনও তাদের হাতে সব বইগুলো পৌঁছায়নি। তবে শিক্ষকদের ক্ষেত্রে যেটি হয়েছে, এনসিটিবি আসলে জানুয়ারির ১ তারিখেই সবগুলো বই ওয়েবসাইটে দেওয়া হয়েছে। সেখান থেকে আসলে শিক্ষকরা যে বইগুলো এখনও শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছায়নি, সেই বইগুলো সেখান থেকে নামিয়ে প্রিন্ট করে সেগুলো মাধ্যমে পাঠদান করা হয়েছে। অর্থাৎ পাঠদানের ক্ষেত্রে খুব বেশি কোনো প্রভাব পড়েনি সেটা বলা যাচ্ছে না, তবে কিছু প্রভাব কিন্তু অবশ্যই পড়েছে, যেটি শিক্ষার্থীদের হাতে বই নেই সেটি। তবে শিক্ষা কার্যক্রমে ব্যাহত হওয়ার যে বিষয়টি, সেটি আসলে অনলাইন থেকে এই প্রিন্ট কপি নামিয়ে যেটি প্রিন্ট করে শিক্ষা কার্যক্রম অন্তর্ভুক্ত করা বা ক্লাসে সম্পৃক্ত করা, সেটির মাধ্যমে আসলে যে ঘাটতি তৈরি হয়েছিল বই না থাকা, সেটি অনেকখানি
কাটানো গেছে, তবে নিশ্চয়ই বই প্রিন্ট হয়ে শিক্ষার্থীদের হাতে পৌঁছে গেলে নির্ধারিত সময় সেটি এই শিক্ষা কার্যক্রমকে আরও সুন্দর এবং প্রাণবন্ত করত, এটি আসলে সবাই মনে করছেন। অর্থাৎ এখন যে বই ছাপানোটা হয়নি, যে বইগুলো ছাপানো বাকি আছে সেগুলো যে ভার্সনটা আছে, মূল কপিগুলো তারা ওয়েবসাইটে পাচ্ছে, সেখান থেকে হয়তো প্রিন্ট করে তারা সেই বিষয়ে আসলে অধ্যয়ন করতে পারছে। নিঃসন্দেহ হয়তো মার্চ পর্যন্ত হয়তো আসলে সব শিক্ষার্থী প্রতিষ্ঠান তাদেরকে অপেক্ষা করতে হবে, তখনই হয়তো তারা সেই সব বইগুলো হাতে পাবেও পুরোদম হয়তো তাদের কার্যক্রমটা শুরু করতে হবে। মনিরুল সোহাগ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সব ধরনের রাজনীতি বন্ধ সহ 4টি দাবি মেনে নিয়েও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। নতুন প্রশাসন না আসা পর্যন্ত ফিরবেন না ক্লাসে। ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে উপাচার্য, উপাচার্য ও ছাত্র বিষয়ক পরিচালককে। এদিকে সংঘাতে জড়িতদের খুঁজে বের করতে তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আর হামলায় জড়িত নয় বলে দাবি ছাত্র দলের। ছাত্র রাজনীতি ইস্যুতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী, ছাত্রদল ও বহিরাগতদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয় মঙ্গলবার। আহত হয় অর্ধশতাধিক। এই ঘটনার পর বুধবারও থমথমে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। প্রধান ফটকের চারপাশে সতর্ক অবস্থান আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। ছাত্র রাজনীতি বন্ধসহ 5 দফা দাবি আদায়ে বুধবার প্রশাসনিক ভবন ও বিভিন্ন একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। যেসব কাজকর্ম যেগুলো একাডেমিক যেগুলো আমাদেরকে করতে বলা হয়েছে, যেমন ক্লাস টাস, পরীক্ষা টরীক্ষা, এগুলো আমরা করে যাচ্ছি না, কারণ যেহেতু উনি আমার সঙ্গে নাই, আমরা তার সঙ্গে নাই। যতক্ষণ না পর্যন্ত দাবি মেনে নেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের কোনো ক্লাস অথবা কোনো পরীক্ষা যেগুলো থাকবে সবকিছু আমরা বর্জন করতেছি। এমন পরিস্থিতিতে সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত হয় ক্যাম্পাসের সব ধরনের রাজনীতি বন্ধ থাকবে। এছাড়া মঙ্গলবারের সংঘর্ষে প্রকৃত দোষীদের খুঁজে বের করতে গঠন করা হয়েছে 4 সদস্যের তদন্ত কমিটি। জড়িত শিক্ষার্থীদের সাময়িক বহিষ্কার ও বহিরাগত হামলাকারীদের বিরুদ্ধে মামলা করবে প্রশাসন। দেয়া হবে আহত শিক্ষার্থীদের চিকিৎসার খরচ। 28 ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে কুয়েটের একাডেমিক কার্যক্রম। 4টি দাবি মেনে নেওয়া হলেও উপাচার্য, উপাচার্য ও ছাত্র বিষয়ক পরিচালককে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেছেন আন্দোলনকারীরা। কুয়েটের সাধারণ শিক্ষার্থীরা বিসি স্যার, প্রভিসি স্যার এবং ডিএসডব্লিউ স্যারকে বর্জন করেছে। রিকোয়েস্ট করব অতি সত্বর যত দ্রুত সম্ভব নতুন বিসি স্যার, প্রভিসি স্যার এবং ডিএসডব্লিউ নিয়োগ দেওয়ার মাধ্যমে আমাদের ক্লাস শুরু করার জন্য। এদিকে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় জড়িত নয় বলে দাবি কুয়েট শাখা ছাত্র দলের। সংবাদ সম্মেলনে ওই ঘটনার সঙ্গে জড়িত সবার শাস্তির দাবি করা হয়। ভুক্তভোগীদের বয়ান অনুযায়ী তাদেরকে ধাওয়া দিয়ে ও মারধর করে কুয়েট গেটের বাইরে নিয়ে যাওয়া হয় এবং গেটের কাছে একটি দোকানে আশ্রয় নিলে সেই দোকানদারকেও হেনস্থা করা হয়। এদিকে কুয়েটে সংঘর্ষের ঘটনায় জড়িত থাকায় দৌলতপুর থানা যুবদলের সহসভাপতি মাহবুবুর রহমানকে দল থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় কমিটি। ডিবিসি নিউজ ডেস্ক। দর্শক, আপনারা খুলনা কুয়েটে যে বিষয়টি হয়েছে সেটির উপর একটি বিস্তারিত প্রতিবেদন দেখছিলেন। আমরা সে বিষয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের এই মুহূর্তে খুলনা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সিনিয়র রিপোর্টার আমিনুল ইসলাম। আমিনুল, আপনি গতকালকে থেকে সংঘর্ষ শুরু থেকে এখন পর্যন্ত পুরো বিষয়টা আপনি কভার করেছেন। আপনার প্রতিবেদন আমরা দেখানোর চেষ্টা করেছি দর্শকদের। সবকিছু মিলিয়ে প্রতিবেদকের চোখে যদি বলতে চাই যে প্রশ্নটি এসেছে যে বিশ্ববিদ্যালয় প্রশাসন সব দাবি মেনে নেওয়া সত্ত্বেও যারা আন্দোলনে আছে তারা বলছে প্রশাসনকে পরিবর্তন করতে হবে। আসলে এটি একজন প্রতিবেদকের চোখে যদি বলি কালকে থেকে আজকের ঘটনার নিরিখে আসলে এটি কতটুকু কার্যকর হতে পারে বলে মনে করছেন আপনি? দেখেন যে গতকাল থেকে আজ পর্যন্ত যেটা দেখেছি সেটা হচ্ছে কি, যেমন শিক্ষার্থীদের মধ্যে যেমন আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে যে উত্তেজনা ছিল, অনুরূপভাবে ছিল যে প্রশাসনের যে পদত্যাগ দাবি ছিল। 6টা দফা ছিলেন, সেই 6টা দফার মধ্যে 4টা দফা মেনে নিয়েছেন, 2টা দফা সাধারণত সিন্ডিকেট মিটিংয়ে বৈঠকে আলোচনা হয় না, যেটা হচ্ছে যে 3 জনের পদত্যাগ দাবি করে সেই বিষয়টি, এবং থাকছে যে একটা বিষয় যেটা বলা হচ্ছে যে যারা নির্দিষ্ট করে যারা হামলা করে তাদেরকে ঘোষণা করা। কিন্তু এখানটা সিন্ডিকেট মিটিংয়ে যেটা আলোচনা এসেছে বা তারা যেটা বলছেন, যেটা বিশেষ করে যে তদন্ত সাপেক্ষে ছাড়া এটা বলা বা বাস্তবায়ন করা সঠিক হবে না, বা আইনের যে বিধিবিধান রয়েছে সেই জটিলতার কারণে এটা দাবি করা হচ্ছে। বিশেষ করে আমরা বিকালে যখন উপাচার্য যখন চলে যায় তখন কিন্তু গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেছে, তিনি কিন্তু এটা তখন দাবি করেছেন যে যে দাবিগুলো ছিল সেই দাবিগুলো
অধিকাংশই করা হয়েছে, মেনে নেওয়া হয়েছে এবং থাকছে যে বিষয়গুলো প্রশাসনিক দায়িত্ব সেটা হচ্ছে কি যে একেবারেই সেটা মানার যে বিষয় বা না মানার যে বিষয় সেটা কিন্তু উপাচার্য দাবি করেছে যে আমার কাছে ক্ষমতা যত সামান্য, যেক্ষেত্রে এটা মানা বা না মানার সিদ্ধান্তটা আমরা নিতে পারি, যেহেতু সিন্ডিকেটের একটা সিদ্ধান্ত থেকে যায়, সে সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী এগুলো বাস্তবায়ন করতে হয়। যার কারণে যে উপাচার্য দাবি করছেন যে এটা আমার যে ক্ষমতা ছিল সেটা পুরোটাই উপাচার্যের উপর দায়িত্ব ছিলেন, যার কারণে যে ক্ষমতার যে বিষয়টা ছিলেন বা এগুলোর আইনগত প্রক্রিয়া বা যে বিধিবিধান রয়েছে সেই বিধিবিধানের জটিলতার কথা কিন্তু সে দাবি করেছেন। যার কারণে যে অর্থাৎ ওর দাবি করেছে ঠিক আছে, সেক্ষেত্রে হয়তো সিন্ডিকেট বডি যেটা আছে তাদের একটি সিদ্ধান্তের বিষয় আছে, তদন্তের বিষয় আছে, যে নীতিমালা আছে, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব তার একটি বিষয় আছে, সবকিছু মিলিয়ে হয়তো বা সিদ্ধান্তটা আসতে পারে। আরেকটি বিষয়, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বলেছে যারা এই সংঘাতে জড়িত তাদেরকে চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেবে এবং যারা আহত আছে তাদের চিকিৎসা করানোর পুরো ব্যবস্থা তারা করবে। এই দুটি বিষয়ের তৎপরতা আসলে কেমন দেখছেন? সবেমাত্র তো সিদ্ধান্ত হলো, আর যেহেতু এই ঘটনায় 3 সদস্যের একটি কমিটি করা হয়েছে, সেই কমিটির তদন্ত প্রতিবেদন সাপেক্ষে বাস্তবায়ন করা হবে এবং যেহেতু একটা জায়গায় ছিলেন যেখানটাই ভবনটাতে যে আন্দোলনত শিক্ষার্থীরা যেমন ছিলেন অনুরূপভাবে উপাচার্য এবং উপ উপাচার্য দুজনই এখানটায় ছিলেন, যার কারণে যে সিন্ডিকেট যে মিটিং হয়েছে সেই মিটিংটাও কিন্তু বলা হয়েছে যে ভার্চুয়ালি হয়েছেন, যার কারণে যে তৎপরতা যেটা সেটা কিন্তু এখনো ওইভাবে পরিলক্ষিত হয় না। তবে প্রশাসনের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে যে যে দাবিটা আছে বা চিকিৎসা আহত যারা হয়েছে তাদের চিকিৎসা ব্যবস্থা করা, সেই সঙ্গে এর সঙ্গে যারা জড়িত আছে তাদেরকে খুঁজে বের করা এবং কোনো শিক্ষক বা ছাত্র যারা এই হামলার সঙ্গে জড়িত আছে, যারা এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে হামলাকারীর মদত দিয়েছে তাদেরকে বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কিন্তু আশ্বাস দিয়েছেন, কিন্তু আশ্বাসের একটি সময় সাপেক্ষের বিষয় রয়েছে, যার কারণে যে একটু সময় মধ্য দিয়ে যে কমিটি হয়েছে তারা কিন্তু সেইভাবে পর্যায়ক্রমে যে ব্যবস্থা সেইগুলো নেবেন, কিন্তু আন্দোলনরত শিক্ষার্থীরা কিন্তু ওই যে 2টা দফা দাবি রয়েছে সেই 2টা দফা দাবিতে কিন্তু তারা অনার রয়েছে এবং তাদের কিন্তু যেটা বলেছেন বা আমাদেরকে দাবি করেছেন যে এই দাবি বাস্তবায়ন না হলে তারা যেমন ক্যাম্পাসে থাকবেন, অনুরূপভাবে নতুন উপাচার্য আসে তার অধীনে অভিভাবক আসে তার অধীনে তারা পাঠদান কার্যক্রমে ফিরতে চান। অর্থাৎ যে আশ্বাস তারা দিয়েছে সেই আশ্বাস হয়তো শিক্ষার্থীরা পরিপূর্ণ বিশ্বাস রাখতে পারছে না, এখানে হয়তো একটা ঘাটতি আছে। আরেকটি বিষয় যেটা আপনার কাছ থেকে জানতে চাই আমিরুল, সেটা হচ্ছে যে 4টি দাবি মেনে নেওয়া হয়েছে এবং কিন্তু আর যে 2টি দাবির কথা বলছে আরেকটি হচ্ছে উপাচার্য, উপ উপাচার্য এবং ছাত্র পরিচালক যিনি আছে তাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করেছে। এই বিষয়টি নিয়ে আসলে সিন্ডিকেট বা কারো কর্তৃপক্ষ কারোর সাথে আপনার কথা বলার সুযোগ হয়েছে কিনা আজকে পর্যন্ত, এখন পর্যন্ত? হ্যাঁ, এখন পর্যন্ত যখন বিকালে এই চিকিৎসা কেন্দ্র থেকে উপাচার্য বের হচ্ছে তখন আমরা জিজ্ঞেস করেছিলাম যে আসলে এই বিষয়টা কেমন দেখছেন উপাচার্যকে, তখন উনি দাবি করেছেন যে আসলে এই বিষয়টার সঙ্গে উনি সম্পৃক্ততা নাই বললে তা চলে, যার কারণে তিনি ওইভাবে নিচ্ছে না, যেহেতু যার প্রশাসনিকভাবে তার দায়বদ্ধতা সীমাবদ্ধতা রয়েছে সেই কারণে তিনি অতটা জোরালোভাবে এটা গ্রহণ করেননি এবং শিক্ষার্থীদের যেমনটা আন্দোলনরত শিক্ষার্থী যারা রয়েছে তারা কিন্তু এখানটাতে একেবারে অনার অবস্থা রয়েছে এবং তাদের কাছে যে বলা দাবি যখন প্রেস ব্রিফিং করেছে তখন গণমাধ্যম করে যখন জিজ্ঞেস করেছিলেন যে আসলে এই 3 জন ব্যক্তিকে যে আপনারা যে ঘোষণা করছেন এটাতে কি বোঝাতে চাচ্ছে, তখন কিন্তু তারা কিন্তু বিষয়টা ক্লিয়ার যেটা করেছিলেন যে এই 3 জন অভিভাবকের দায়িত্ব ছিলেন, আমরা এই 3 জন অভিভাবককে দায়িত্ব বিগত সব গ্রহণ করেছি, এখন আর তাদেরকে অভিভাবক হিসেবে আমরা এই বিশ্ববিদ্যালয় দেখতে যাচ্ছি না বা তাদের কাছে তাদের যে সহযোগিতা সেটা চাচ্ছে, যার কারণে তাদেরকে আমরা এই ঘোষণা করেছি। আমিরুল, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় ছাত্র শিবির ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহকে দায়ী করেছে ছাত্রদল। দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন বলেন, গুপ্ত সংগঠন শিবির এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথিত কিছু শিক্ষার্থী কুয়েটের ছাত্রদল নেতাকর্মীদের উপর হামলা করেছে। ছাত্রদলের রাজনীতিকে দোষারোপ করতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথিত কিছু শিক্ষার্থী এবং শিবিরের সন্ত্রাসীরা এই হামলা করেছে। যে হামলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরা শুরুতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের উপর করেছে, সে হামলায় যদি তারা অংশগ্রহণ না করত তাহলে গতকালের এরকম সংঘাত কখনোই ছড়িয়ে পড়ত না। রাজধানীতে সিএনজি অটোরিকশায় সরকার নির্ধারিত মিটারের ভাড়ার অতিরিক্ত নিলে মামলা ও জরিমানা প্রত্যাহারের পর ভাড়া নিয়ে চলছে চরম বিশৃঙ্খলা।
যাত্রীদের অভিযোগ, আগের চেয়ে বেশি ভাড়া আদায় করা হচ্ছে। মিটার অনুযায়ী ভাড়া আদায়ের আইন থাকলেও নেই তার প্রয়োগ। বিআরটিএ বলছে আদেশ প্রত্যাহার হলেও আইন বাতিল করা হয়নি, আর পুলিশ বলছে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়ার কথা। আরমান মিয়া সিএনজি নিয়ে দাবড়ে বেড়ান রাজধানী জুড়ে। দুপুর প্রায় 1টা আগারগাঁও পঙ্গু হাসপাতালের সামনে সিএনজি নিয়ে দাঁড়িয়ে আছেন তিনি। তার মতো এভাবেই সিএনজি নিয়ে দাঁড়িয়ে থাকেন চালকেরা। সিএনজি চালকেরা ভাড়া কেমন হাঁকাচ্ছেন তার অনুসন্ধানে টিম ডিবিসি নিউজ। যাত্রী সেজে যাত্রাবাড়ি যাওয়ার জন্য ভাড়া জানতে চায় টিম ডিবিসি নিউজ। সেই চালক আরমান মিয়া জানান, যাত্রাবাড়ি যেতে হলে গুনতে হবে 600 টাকা। তবে তিনি মিটারে যাবেন না, কারণ মিটারে যাত্রাবাড়ি যেতে খরচ হয় মাত্র 250 টাকার মতো। আর মিটারে হিসাব করবেন কি? মিটারে কয়দিন আগে মিটারে গ্যাপ চলে না, গাড়ি আসা 10 বছরে মিটারে গাড়ি চলে না, কি এর মিটার চান আপনি? তবে সড়ক পরিবহন আইন 2018 অনুযায়ী মিটারে প্রদর্শিত ভাড়ার অতিরিক্ত অর্থ দাবি বা আদায় করতে পারবেন না। এর ব্যত্যয় হলে অনধিক 6 মাসের কারাদণ্ড বা অনধিক 50,000 টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবার বিধান রয়েছে। তবে এতদিন আইনে থাকলেও প্রয়োগ ছিল অতি নগণ্য। এবার নড়েচড়ে বসেছে বিআরটিএ। আইনকে কাগজে কলমে না রেখে কার্যকর করতে চায় সরকারের এ সিদ্ধান্তে বাতিলের দাবিতে সড়কে আন্দোলনের নামে সিএনজি চালকেরা। তাদের তোপের মুখে পিছু হটে সরকার। জ্যাম পড়লে তো মিটারের ইউটটা বাড়বে, এখন যাত্রী বহন করতেছে না, এগুলো আপনি বহন করবেন, উনি বহন করতেছে না। 500 টাকা যদি মিটারের বিলে আসে উনি তো দিচ্ছে না, কারণ এগুলা নিয়ে ঝগড়াঝাটি হয়। একটা গাড়ির জমা 1200 টাকা, গ্যাস আছে 300 টাকা, কত হয়েছে 1500, নিজের খরচা আছে 200, কত হয়েছে 1700। এটি থইয়া তারপরে ফ্যামিলি চালাইতে হয়। কিছু কিছু গাড়ি আছে সাধারণ নিজস্ব গাড়ি, আর কিছু কিছু গাড়ি আছে মনে করেন আপনার পার্সোনাল গাড়ি, কোনো মিস্ত্রি আছে, কোনো মহাজন আছে, ওরা আবার মান্থলি দিয়ে চালায়। সরকার পরিবর্তন হলেও সিএনজি চালকদের নৈরাজ্য থামেনি বলে মনে করেন সাধারণ যাত্রীরা। অবশ্যই মিটারে ভালো, কারণ ওরা তো মিটার অন করে দেয়, সেখানে দেখা যাচ্ছে যে 100 টাকার মতো হয়তো ওঠে, কিন্তু এখানে তো আমাকে 150 টাকা দিতে হচ্ছে। এই জন্যই তো বললাম যে এইটুকু রাস্তা 7 মিনিটের রাস্তা, 7 মিনিটের রাস্তা 150 টাকা কিভাবে? নতুন আদেশ প্রত্যাহার করা হয়েছে, তবে বলবৎ থাকবে আইন, এমনটি বলছে বিআরটিএ। আর পুলিশ বলছে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। মিটারে চলতে হবে, যেহেতু সিএনজি চলে, সিএনজি নীতিমালার অধীনে, নীতিমালায় বলা আছে মিটারে চলতে হবে, মিটারে চলবে। মিটারে না চললে ব্যবস্থা যাদের নেওয়ার কথা তারা নিশ্চয়ই নেবে। যেভাবে আইনে রয়েছে, বিভিন্ন স্টেক হোল্ডার্স যারা রয়েছে তারা সহ মিলে যে সিদ্ধান্তটা আসবে সেই সিদ্ধান্ত অনুযায়ী কাজ করবে। সাধারণ মানুষকে আবারও জিম্মি করে সিএনজি চালকরা ফায়দা লোটার শুধু চেষ্টাই করছে না, সড়কে নৈরাজ্য সৃষ্টি করছে, এমন দাবি যাত্রী কল্যাণ সমিতির মহাসচিবের। বলেন, ট্রাফিক ব্যবস্থাপনায় কঠোর না হলে জনমনে বাড়বে অসন্তোষ। 1 ঘন্টার মধ্যে বিআরটিএ অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে যে প্রজ্ঞাপনটি জারি করেছিল সেটি বন্ধ করলেন। তা এটি স্থগিত করার মধ্য দিয়ে এই নৈরাজ্যকারীদের আরও এক দফা উস্কে দিয়েছে। সিএনজি সহ ভাড়ায় চালিত যেসব যানবাহন আছে সেগুলোর বিষয়ে কঠোর মনিটরিং প্রয়োজন বলে মনে করছে যাত্রী কল্যাণ সমিতি। ফরহাদুজ্জামান, ডিবিসি নিউজ, ঢাকা। স্টাফ রিপোর্টার ফরহাদুজ্জামানের প্রতিবেদনটি দর্শক আপনারা এতক্ষণ দেখছিলেন। এই মুহূর্তে বিস্তারিত জানতে তিনি আমাদের সাথে বার্তা কক্ষ থেকে যুক্ত হচ্ছেন। ফরহাদ, আপনি নিজেও যাত্রী সেজে সিএনজি ড্রাইভার যারা আছেন চালকদের সাথে দর কষাকষি করলেন, এবং আসলে যে ভাড়া নিয়ে যাত্রী এবং চালকদের প্রতিক্রিয়া অভিব্যক্তি কেমন দেখলেন আজকে সারাদিনে? গত রোববারে আপনি দেখেছেন যে সিএনজি চালকরা তাদের যে দাবি, যে মিটার থেকে তারা সরে আসতে চায়, মানে মিটারে তারা যাবে না, এরপর থেকেই কিন্তু আরও যে নৈরাজ্যটা সেটা আরও বেড়ে যায়। কারণ এর আগে থেকেই আসলে সিএনজিতে খুব কমই বা ধরা চলে যে মিটারে চালকরা যেতেই চাইতো না, কারণ তারা বলতো তাদের লস হয়ে যাচ্ছে। আমি আজকে বা গতকালকে সারাদিন 2 দিনই আসলে চালক এবং যাত্রীদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছে, আমি নিজেও দেখেছি, কারণ আপনি জানেন যে প্রথম 2 কিলোমিটার সিএনজির ভাড়া হচ্ছে 40 টাকা মিটার, সেই হিসেবে 2 কিলোর ভাড়া আসে 80 টাকা এবং পরবর্তী কিলো হচ্ছে 12 টাকা করে। কিন্তু এটা কখনোই আসলে মানা হয় না। আমরা দেখেছি যে রাজধানীতে 150 টাকার কমে আসলে কখনো কোনো সিএনজি যায় না, ক্ষেত্র বিশেষে এটা আরও বেশি। যাত্রীরা যেটা বলছেন যে কখনো কখনো 2 কিলো 3 কিলোর জন্যও তাদের গুনতে হচ্ছে 200 থেকে 250 টাকা। আমি নিজেও গিয়েছিলাম যাত্রা সেদিন গতকালকে পঙ্গু হাসপাতালে, এই পঙ্গু হাসপাতাল থেকে যাত্রাবাড়ি পর্যন্ত যেতে 600 টাকা দাবি করা হয়েছিল, সর্বশেষ তারা 500 টাকায় যেতে রাজি হয়। অর্থাৎ ন্যূনতম 150 টাকায় ভাড়া, তার উপরও ক্ষেত্র বিশেষত বাড়তি ভাড়া আদায় আছে। আচ্ছা, আরেকটি বিষয়, সেটি হচ্ছে ফরহাদ, নতুন আদেশ প্রত্যাহার করা হয়েছে, তবে বলবৎ থাকবে আইন বলছে বিআরটি, কিন্তু পুলিশের দাবি হচ্ছে আইন অনুযায়ী নেওয়া হচ্ছে ব্যবস্থা। কিন্তু সরেজমিন চিত্রটা আপনি কেমন দেখলেন আজকে?
বিআরটিএ এবং পুলিশের কথা অনেকটাই আসলে সাংঘর্ষিক। বিআরটিএ বলছে যে আমি তাদের কাছে জানতে চেয়েছিলাম যে আপনারা যে আইনটা আসলে প্রত্যাহার করলেন, এটা তো আইনটা তো রয়ে গেছে, প্রত্যাহার শুধু হয়েছে আপনাদের যে নির্দেশনা ছিল সেটা। তারা বলেছেন যে আমরা শুধু প্রত্যাহার করেছি, আইনটা এখনও রয়েছে। কিন্তু এরপর থেকে আসলে ট্রাফিক সার্জেন্টরা তাদের সেই মিটারের যে অতিরিক্ত ভাড়া নিলে আগে যে তারা ব্যবস্থা নিতে পারতেন, এখন তারা নিতে পারছেন না। সার্জেন্টরাও তাদের কথা শুনছেন। আমাদের চোখের সামনেও আমরাও দেখেছি সরজমিনে যে সার্জেন্ট যখন সিএনজি চালকগুলোকে যখন দাঁড়াতে বলে তারা আর দাঁড়াচ্ছে না, বা আগে যেই ভয়টা ছিল সেই ভয়টাও আর নেই। অনেকটাই এখন আসলে মানে যে নৈরাজ্যটা ছিল সেটা আরও অনেকটাই বেড়ে গেছে। কারণ এখন 100 টাকার ভাড়া প্রায় অনেকটাই 300 টাকার হয়ে গেছে, যখন যেটা 200 টাকা ছিল সেটা এখন 400 টাকার মতো হয়ে গেছে। তো বিআরটিএ বলছে যে আমরা কোনো রকম, আর সিএনজি চালকরা বলছেন যে আমরা 10 বছর আগে যেই ভাড়াটা ছিল বা যেই মিটারে 40 টাকা ছিল এখনো সেটা আছে। আসলে ভাড়া নৈরাজ্যের সমাধানটা যে কোন পথে সেটা আসলে প্রশ্নাতীত রয়ে গেল। ফরহাদুজ্জামান, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে নিয়োগ পাওয়া সব অ্যাটর্নিকে বরখাস্তের আদেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার এই আদেশ দেন তিনি। ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে ট্রাম্প লিখেছেন, গত 4 বছরে মার্কিন বিচার বিভাগের এতটাই রাজনীতিকরণ হয়েছে যা আগে কখনো হয়নি। এই কারণে বাইডেন আমলে নিয়োগ পাওয়া বাকি সব অ্যাটর্নিকে বরখাস্তের নির্দেশ দেওয়া হয়েছে। ট্রাম্পের অভিযোগ, বাইডেনের নেতৃত্বাধীন বিচার বিভাগ তাকে অন্যায়ভাবে বিচারের মুখোমুখি করেছেন। এর মধ্যে বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে, পদোন্নতি দেওয়া হয়েছে বা নতুন করে নিয়োগ দেওয়া হয়েছে। রাত পোহালেই শুরু টাইগারদের চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন, আর শুরুতেই ভারত পরীক্ষা। দুবাইয়ে টিম ইন্ডিয়ার বিপক্ষে কেমন হবে টাইগার একাদশ? সাবেক অধিনায়ক ও নির্বাচক হাবিবুল বাশার সুমনের চোখে তানজিদ তামিম ও সৌম্য হবে পারফেক্ট ওপেনিং পেয়ার। পরামর্শ দিলেন 5 বোলার নিয়ে একাদশ সাজানোর। শুরু হয়ে গেছে চ্যাম্পিয়ন্স ট্রফির মাঠের লড়াই। উদ্বোধনী ম্যাচ করাচিতে হলেও হাইব্রিড মডেলের টুর্নামেন্টে বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলবে দুবাইয়ে। ভারত পরীক্ষায় কেমন হবে টাইগারদের একাদশ? সাবেক অধিনায়ক ও নির্বাচক হাবিবুল বাশার সুমন তুলে ধরেছেন এবারের আসরে তার পছন্দের একাদশ, যেখানে তানজিদ তামিমের সাথে সৌম্যকেই ওপেনিংয়ে রাখছেন তিনি। ওপেনিং কম্বিনেশন আমি মনে করি যদি সৌম্য সরকার ফিট থাকে হি শুড প্লে। তানজিদ তামিম তো উইল অটোমেটিক চয়েস। পারভেজ ইমন আসলে সমস্যা যদি অসুস্থ থাকে, মানে ফিট না থাকে তাহলেই খেলতে পারবেন। টপ অর্ডারে অটোমেটিক চয়েস ক্যাপ্টেন শান্ত, তার সাথে সুমন রাখছেন তাওহিদ হৃদয়কে। এরপরই মুশফিক রিয়াদেই ভরসা রাখতে চান তিনি, ব্যাখ্যা করেছেন তার কারণটাও। মুশফিক মাহমুদুল্লাহ এই দুজন অবশ্যই খেলতে হবে, বিকজ চ্যাম্পিয়ন্স ট্রফিতে শুধুমাত্র স্কিল না এক্সপিরিয়েন্সের দরকার হবে, এবং এই দুজন খেলার নাম বলছি তারা শুধু এক্সপিরিয়েন্স না, তারা কিন্তু খুব স্কিলফুল। উইকেট বিবেচনায় দলে 5 বোলার রাখার পরামর্শ দিলেন টাইগারদের সাবেক অধিনায়ক। সেক্ষেত্রে তাসকিন নাহিদ রানার সাথে তানজিম সাকিবেই আস্থা তার, বললেন স্বরূপে ফিরতে হবে মুস্তাফিজকেও। তানজিম সাকিব আই থিঙ্ক ভেরি স্কিলফুল প্লেয়ার, এবং তানজিম সাকিব যখনই খেলেছে, তানজিম সাকিব আমার নামটা খেলেই হয়েছে, যখনই খেলেছে কিন্তু পারফর্ম করেছে, ইম্প্যাক্ট ফেলেছে। নাহিদ রানা ইজ র পেস, তাসকিন প্রবাবলি লাস্ট 2 years he has been wonderful, probably one of the best pace bowler at this moment যতগুলি দেশ খেলছে। দলে থাকতে হলে এখন ভালো করতে হবে, ইটস নট অ্যাবাউট অনলি নেম, মানে মুস্তাফিজের পাস্ট পারফরম্যান্স আমরা জানি। ভারতের বিপক্ষে দলের অটোমেটিক চয়েস মেহেদী হাসান মিরাজ, তার সাথে 4 পেসার কিংবা 3 পেসারের সাথে নাসুম অথবা রিশাদকে জেনুইন স্পিনার হিসেবে নিলে স্টার্টিং 11-এ দেখা যাবে না এরই মধ্যে সামর্থ্যের প্রমাণ রাখা জাকের আলী অনেককে। তবে টপ অর্ডারে হৃদয়কে ড্রপ করলে সুযোগ পেতে পারেন তিনি। তৌহিদুল ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক। দর্শক, ডিবিসি নির্বাচিত সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।